আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবাড়িকে ভালোবাসা গল্পের 95 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তুমি শুধু পাপ্পার ব্যথা কমিয়ে দাও, তুমি পাপাকে আমাকে দিয়ে দাও। দিবে বলো দিবে? ইভার রক্তের হৃদয় ধেড়ে আসা জ্বালা যেন মেয়ের শক্ত কথায় তার হৃদয়ের সমুদ্রের ঢেউয়ের মতো আশ্রে পড়ছে। হৃদয়ের তিক্ত ব্যথায় চোখ ফেটে আসার জল আর বাদামান না, হাতের মধ্যে টুপ টুপ করে পড়ে। নিঃশব্দে চোখ থেকে খসে পড়ে জল, আর অতীতে একটু খানিকখানি দৃশ্য ভেসে উঠে চোখের কোণে, আরো তীব্র হয়। থুতনির ভাজে ভাজে ফুটে উঠে সেই কারো করুণ ব্যথার ছাপ। অতীতের ভেলায় ভেসে রাফসানের এক সময় ফিরে নেওয়া হাতটা আজ নিথুর। নীরবে পড়ে থাকা হাতটা কম্পায়ন ব্যথার বিস্তৃত হয় স্পষ্ট করে ইভা। তৃপ্ত নোনা জলের সাথে বেরিয়ে আসে তার ভাঙা জীবনের এক সমুদ্র পানে। কেন পেয়েও পেলাম না তোমাকে? তুমি কি জানতে না পেয়ে হারানোর যন্ত্রণা অমৃত্যু পোড়ায়? কেন বুকের মধ্য অস্থর দাবানোর সৃষ্টি করে তুমি চেয়ে চেয়ে দেখলে? প্রতিশোধ তোমাকে এতটাই উন্মাদ করে দিল, তুমি ভালোবাসা চিনলে না। আমার ভালোবাসা তোমাকে স্পর্শ করলো না। যে মেয়ে তোমার জন্য সবটা ছেড়ে দিল, তাকে ছাড়তে পারলে তোমার ওই কঠিন হৃদয় একবারও ধাক্কা দিল না। তুমি আমাকে ছেড়ে ফেলে দিলে নির্জন রাতের এক দানবীয় সমুদ্রে। একটা আশ্বস্ত সমুদ্র আমি যখন একা পার হলাম, দানবের পুরা ছাই হয়ে যায়, মেয়েটা যখন কিচ্ছু রইল না, তখন তুমি ফিরে এলে আবার পোড়াতে। কেন এলে তুমি? কেন পোড়াচ্ছ আবার? এক বাবার রাজকন্যা আর ভাইয়ের চোখের মণি যখন আস্ত রাজ্য ফেলে তখন গিয়েছিলে। আপনজন ফেলে রাখা ওই মেয়েটা ঘুমাতে পারতো না, তুমি বুকের উষ্ণ হোমে আগলে রেখে একটু একটু করে ঘুমাতে শিখালে। তুমি একটু একটু করে তোমাকে চেনালে, আর আমি যখন বিভোর হয়ে তোমাতে ডুবে গেলাম, ঠিক তখনই আবার সেই মেয়েকে তুমি ছুঁড়ে ফেলে দিলে। তার কাছ থেকে কেড়ে নিলে ঘুম সহ ঘুমের রাজারটুকু। কেন এত বড় অভিনয় করলে? তুমি জানো ওই মেয়েটা ওই হৃদয়ের উমটুকুর অভাবে এখনো আস্ত রাত নিঘুম পার করে। যাকে ঘুম না পাড়ালে ঘুমাতো না, ওই মেয়েটাকে দূরে ঠেলে দিয়ে কি করে থাকলে তুমি? তোমার কি একটুও মনে পড়লো না তোমাকে ছাড়া মেয়েটা ঘুমাতে পারে না? আমি এই চোখে দেখতে দেখতে চাইতাম পুরো পৃথিবীর সৌন্দর্য, এরপর দেখলাম তোমার দুটো চোখ। ওই চোখে খুঁজে পেলাম পুরো পৃথিবীর দেখার আনন্দ। আচ্ছা, আমার চোখে কি তুমি কিছুই দেখলে না? ব্যথার জর্জরিত রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা যে দাবানল আমি বয়ে বেড়ালাম, তুমি ফিরে দেখলে না? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হয়ে যেত? কি এমন ক্ষতি হতো আজীবন তোমার বুকে আগলে রাখতে? তোমার আমার ভুল সিদ্ধান্ত মেয়েটা আমায় পোড়াচ্ছে। কেন জ্বলন্ত আগুনে ফেলে দিলে, আবার চোখের সামনে আমাকে পুড়িয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি। তুমি নীরব হয়ে তো ব্যথা থেকে মুক্তি পাচ্ছ, আর আমি আমি আমার আবারও পড়ছি। রাফসান, ভালোবাসা কি ক্ষতি হতো? আগলে রাখলে কি বা ক্ষতি হতো? আজ আমার মেয়েটা কাঁদে, আমি কি উত্তর দিব বলো? আমাকে ভালোবাসলে না, আমাকে ছুঁড়ে ফেলে দিলে, সব মেনে নিলাম। এই মেয়েকে আমি কি বলবো, কি বলে বুঝাবো আমি বলো? নিঃশব্দ চোখের জল লেখা কথাগুলো কোনো শব্দ হচ্ছে না, তবে ইভার হাতের থরথর কাঁপনে কাচের দেওয়ালের অপরে দাঁড়িয়ে থেকে বুঝতে পারে ইফরাত। লোহকুঠির হৃদয়ের এক ধাতুর তিক্ত অনুভূতি তার হৃদয় নামিয়ে যায়। চোখ বন্ধ রাখে নন সেকেন্ড, এরপর ভারী দরজা ঠেলে ভিতরে যায় ইফরাত। ইফরাতের পায়ে নীরব শব্দে আকম্প চোখ জোড়া খুলে যায় ইভার। সাহস সরিয়ে নেয় নিজের হাত, সামনে আছে চোখের জল। ইফরাত ধীর গলায় বলে, বাহিরে চল। ছোট্ট টুম্পা একবার মামাইয়ার একবার তার মামনির দিকে তাকায়। সময় শেষ, এখান থেকে যেতে হবে। টুম্পা তড়িগড়ি করে মায়ের কোলে থেকে নেমে এরপরই আবার আঙুল দিয়ে কোণে টুপ টুপ করে চুমু খায়। এতটুকুই, তবে এইটুকু কি কঠিন হৃদয়ে ছোঁয়ার জন্য যথেষ্ট না? ইফরাত আরেকবার চোখ বন্ধ করে, অদৃশ্য বাতাসে মিশে যায় তার অনুভূতি। চোখ মেলিয়ে টুম্পাকে কুলে নেয়, বেরিয়ে আসে বাহিরে। ইফরাতের মেরুদণ্ড টান টান করে দাঁড়ায়, শক্ত গলায় বলে, আমার লাইফে তো অনেক ভুল আছে, তার মধ্যে অন্যতম সেরা ভুল হয় যখন আমি আবেগ দিয়ে কাজ করি। রাফসানের সাথে তোদের দেখা করানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হচ্ছে। ভাইয়া, এভাবে বলো না, ইমার্জেন্সি কাজ আছে, আই হ্যাভ টু গো। যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাব, চল। আর ও ও মানে ওই মানুষটা একা থাকবে ভাইয়া? এখানে ডক্টর আছেন ইভা। লোক কঠিন হৃদয়ের মানুষটার মুখের ওপর কিছু বলার সাহস হয়ে ওঠে না, শুধু ফুসফাস ছটছট করে ক্ষণিক কি শ্বাস ছাড়ে, তারপর ঝলঝল নয়ে তাকিয়ে বলে, আমি থাকি একটু। ইফরাদের গলার কাঁপুনে মাঝখানে ভাস হয়ে আসে ইভার কথা শুনে। বিষণ্ণ ইফরাত ধীর গলায় বলে, এখানে কোথায় থাকবি তুই? এখানে চেয়ারে বসে থাকবো? বাবু অসুস্থ
সমস্ত ভুলে গিয়েছিস? এটাও তো হসপিটাল ভাইয়া, একটা কেবিনে ম্যানেজ করে দাও, টুম্পার ট্রিটমেন্ট চলুক। পাগল হয়ে গেছিস ইভা? আমি তোকে এখানে একা রেখে চলে যাব? একটু থাকি ভাইয়া প্লিজ। ইফরাত কোনো কথাই শুনে না, টুম্পাকে নিয়ে সোজা গাড়িতে বসে। ইভা দুটানায় বুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে, পা দুটো অদৃশ্য মায়ের থেমে থেমে যায়। পিছু ফিরে ফিরে দেখে ইভা, এদিকে অদৃশ্য মায়া, অন্যদিকে বাস্তবতা। ইভার নিজের শরীরকে ধাক্কা ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়। গাড়ি চলতে শুরু করে। এক অদৃশ্য মায়া শিকল পা থেকে আস্তে আস্তে খুলে যায়। হৃদয়ের ঘন দীর্ঘাস মিলিয়ে সব অন্ধকার আচ্ছন্ন পৃথিবীতে। সেই সাথে কত যন্ত্রণা অন্ধকারে মিলিয়ে যায় তা তো কেউ জানে না, কেউ দেখে না। আকাশে নেমে গিয়েছে অন্ধকার, ধূসর রঙের আকাশ, শত শত তারা। কেবিনের ডান পাশে বিছানায় শুয়েছে সিনথিয়া, বাম পাশেই টুম্পা। ইভা ফেরার পর থেকে নীরব নিস্তব্ধ পাথরের মতো সেই এক জায়গায় বসে আছেন। সিনথিয়া ভাইয়াকে এক পলক দেখার জন্য ব্যাকুল থাকলেও সে সময় সমস্ত শরীরের ব্যথা আর ঘুমের করে তাকানোর উপায় ছিল না। আর একটু চুপচাপ চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নেই। নরম আলোর কক্ষে প্রবেশ করে ইফরাত চোখ মেলে দেখে সিনথিয়া। ভাঙা গলায় সিনথিয়া প্রথম শব্দ, বাবা কেমন আছেন? বেটার নাও। আমার বাবা মাকে একটু জানাবেন না প্লিজ, বলছি না চলে আসবে। এতটুকুই বলে টুম্পার বেডে বসে ইফরাত। ইভার চোখ দুটো শূন্যতাই শূন্য। ইফরাতের কঠিন হৃদয় অপেক্ষা করে সেই শূন্যতা। আধ ঘুমে থাকা টুম্পার চুলের মধ্যে নরম করে হাত বুলায়, এরপরে কপালে এক কোণে চুমু খায়। জ্বর কমেছে। ইফরাত আদরি গলায় বলে, আর ইউর ওকে মা? টুম্পা কমল করে তাকায়। কি যে সে চাউনি, সব দুঃখ ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওই মায়াবী চোখে। কমল নরম তুলতুলে হাতটা ইফরাদের গালে ছুঁয়াই দেয় টুম্পা। অস্পষ্ট সুরে বলে, ইউ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তুই চুপ থাকলে আমার হৃদয় থমকে যায়। তুই তো আমার মা, তোর গা আমি গিয়ে মায়ের গন্ধ পাই। তোমার যেমন আমল তোমার জন্য কষ্ট হয়, আমারও তো পাপার জন্য কষ্ট হয়। তুমি কেন তাহলে বুঝো না? কেন আমাকে নিয়ে এলে? খানিকটা সময় থেমে থাকে ইফরাত। এই ধারালো মস্তিষ্ক কখনো কখনো কাজ করে না, থেমে যায়। মৃদু একটা শ্বাস টেনে নেই ইফরাত, বলে, যদি তোমার মামায়ের ক্ষমতা থাকতো পৃথিবীর সমস্ত কিছু তোমার হাতে দিয়ে দিতাম। এত ক্ষমতা তো অবরলা আমাকে দেয়নি। এরপরই ইফরাত ইভাকে বলে, আমাকে যেতে হবে। ইভা দেখে রাখিস বাবুকে। নীরব ইভা বলে, আজ না গেলে হয় না ভাইয়া। বাবা, সিনথি, টুম্পা সবাই অসুস্থ, আমি একা কি করে সামলাবো? ভোরে চলে আসবো। বলেই উঠে দাঁড়ায় ইফরাত, তবে কঠিন হাতটা কমল হাতে স্পর্শ অজান্তেই তার সমস্ত শরীরকে বাধা দেয়। টুম্পা নরম হাতে আলতো করে ছুঁয়ে ইফরাদের আঙুল। মামায়, তুমি কষ্ট পেয়েছ? আমি কষ্ট দিতে চাইনি, আমি তোমাকেও ভালোবাসি মামায়, আদরি আদরি ভাবে বলে ইফরাদের আঙুলের কোণে চুমু খায় মেয়েটা। তারপর বলে, আই লিউস ইউ মামা, তাড়াতাড়ি চলে এসো, টাটা। আদুরি বাবে অনেক আদর। ধবধবে সাদা বেডের এক কোণে শুয়েছে সিনথিয়া। ইফরাত বসে সিনথিয়ার পাশে, ফ্যাকাশে মুখ, বিন্দু দুটো চোখ। ইফরাত সিনথিয়ার দিকে হাতুর তালুত হাত বুলায়, ধীর গলায় বলে, ভোরে চলে আসবো। এমন অবস্থায় আমি ফেলে যেতাম না সিনথি, আমাকে যেতেই হবে, একদম চিন্তা করবে না। ফিরে আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে যাব, কথা দিচ্ছি। খুশি? ফ্যাকাশে মুখে ব্যথা জর্জরিত শরীর, নীরব নিস্তব্ধ, হৃদয়ে একটুখানি ভালো লাগার ঝিলিক হয়ে ওঠে। সিনথিয়ার ওষ্ঠজোড়া প্রসারিত হয়। সিনথিয়ার কোমল হাতটা ইফরাদের বাঁ পাশে ছুঁয়ে রাখে কিছুক্ষণ, এরপরে বলে, আসছি আমি। এরপরে 1 মিনিটের মধ্যে ইফরাত চলে যায়। ঝড়ের গতিতে ছুটে এসে সাজেদ কক্ষে থাকা ইভাকে কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়। টুম্পার গলার সুর শুনে খুশি। আঙ্কেল! ফিরে তাকায় সিনথিয়া। দরজা থেকে অনুমতি ছাড়াই সাজেদ ছুটে আসে। ঘটনা এত দূরই ঘটে যাবে ইভা থমকে যায় কিছু সময়ের জন্য। আর ইউর ওকে শোনা? উঠে বসে টুম্পা হাত ছাড়িয়ে দেয়, ছো মেরে কুলে নেয় সাজেদ। ঠিক আছিস পুচকি? আঙ্কেল। জল কমেছে আমার। টুম্পাকে কুলে রেখে ইভার দিকে দৃষ্টি রেখে সাজেদ, তারপর বলে, ঠিক আছো? ইভা মাথা নাড়ায়। সিনথিয়া আনপাশ ফিরে চুপ করে থাকে। সাজেদ ভারাক্রান্ত হয়ে বলে, আমি তোমার ডিপ্রেশনের ওপর কোনো একটা কথাও বলিনি, ফোর্স করিনি, ভালোবাসার জোর করিনি। জোর করে কিছুই চাই না আমি, কিন্তু মেয়েটার ওপর দিয়ে এত কিছু হয়ে গেল, আমাকে একবারও জানালে না। তোমার কি কখনো মনে হয়নি আমি কষ্ট পেতে পারি? নীরব থাকে ইভা। সাজেদ আবারও বলে, কাজটা ঠিক করোনি, বন্ধু হিসেবেও তো বলতে পারতে। সরি, আমার মাথায় ঠিক নেই। কি হয়েছে? মুখের কথাটুকু কেড়ে নেই টুম্পা, এরপর নিজেই বলতে শুরু করে, তুমি জানো আঙ্কেল, পাপা এসেছে। আমার পাপা আমাকে আদর দিয়েছে। টুম্পার মুখের পানি চেয়ে ইভার মুখের দিকে তাকায় সাজেদ। ইভা নীরব নিস্তব্ধ। আমিও আদরি কপারে পাক পাকাই।
বাবা মেয়েকে ভালোবাসবে, আদর করবে, এটাই স্বাভাবিক বিষয়। তবে সাজিদের প্রশ্ন অন্য জায়গায়। ইভা, তুমি কি এ কারণে কনফিউজ? তুমি ব্যাক করতে চাও? কারণ মাথায় কথার মাঝখানে টুম্পা আবারও বলে, আমরা তো আজকেও দেখা করেছি পাপার সাথে। জানো, পাপার অসুখ হয়েছে, ঘুমিয়ে গিয়েছে। সাজিদ টুম্পার কপালে কুনে চুমু খায়, এরপর ভরসা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে মা, সব। পরক্ষণে ইভার দিকে তাকায় সাজিদ। তোমাকে এই কারণে বৃদ্ধশ্লী লাগছে ইভা? তুমি কি চাও তুমি তাকে ভালোবাসবে ইভা? এ কারণেই টুম্পা আছে। প্লিজ, রুমে আমার আরো মানুষ আছে, এসব কথা থাক প্লিজ। ইয়েস আর নো। জীবন কখনো কখনো এমন জায়গায় দাঁড় করায়, তখন পিছনেও ফেরা যায় না, সামনেও আগানো যায় না, শুধু থেমে থাকতে হয়। আমি কাউকে চাই না একা আমার মেয়েকে নিয়ে বাকি জীবন চলে যাক। তাই ইফরাতের প্রবেশ। হঠাৎ ইফরাতকে দেখে চমকে ওঠে ইভা। তাহলে কি কোনো খারাপ খবর? ইভা গলা শুকিয়ে আসে, গলা চেপে ধরে অদৃশ্য ব্যথা। ছলছল চোখে ইভা বলে, সব ঠিক আছে ভাইয়া। ফিরে তাকায় সাজিদ। রাফসানের জ্ঞান ফিরেছে, টুম্পাকে দেখতে যাচ্ছে। যেতে হবে, কিন্তু তুই যাবি না। সিনথিয়া আর টুম্পা যাবে। ইভা নীরব থাকে, কোনো কথা বলে না। তবে টুম্পা সাজিদের কোল থেকে নেমে ইভার কোলে ওঠে। মামুনি না গেলে আমিও যাব না। নরম আলোয় কক্ষ, রাফসানের ঠোঁটের কোণে ছুঁয়ে বেরিয়ে আসা শব্দ কেবল টুম্পা। আত্মা ছিঁড়ে আসা আকুতি কেবল টুম্পার নাম। কাচের ভারী পাল্লা ছুঁয়ে কক্ষে প্রবেশ করে সিনথিয়া। তার পিছনে হুইল চেয়ারে দাঁড়িয়ে আছে ইফরাত, তার কোলে টুম্পা। টুম্পা দূর থেকে ফিসফিসিয়ে ডাকে, পাপ্পা পাপ্পা ও পাপ্পা। ইফরাত ধীর গলায় বলে, রিল্যাক্স রিল্যাক্স বেবি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।